ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা ফুড এসআই পরীক্ষাকে টার্গেট করছো। তোমরা জানো যে ফুড এসআই পরীক্ষা হতে কিন্তু আর বেশি দিন সময় নেই, কারণ অলরেডি কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে। মার্চ মাসের 17 তারিখে পরীক্ষা হবে। সেই হিসাব যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে আমরা জানুয়ারি মাসের আজকে 30 তারিখ, আমি ছেড়ে দিলাম জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ মানে 29 দিন, এবং মার্চ মাসে যদি আমি 15 দিন ধরি তাহলে কিন্তু তোমরা 44 ডেজ সময় পাবে পড়াশোনা করার জন্য, রিভিশন করার জন্য, প্র্যাকটিস করার জন্য, বা মানে সমস্ত তুমি কিন্তু 44 দিনের বেশি কিন্তু সময় পাবে না। আমি এই 44 দিন বাদ দিচ্ছি, এখান থেকে আমি যদি 4 দিন সময় মাইনাস করি তাহলে মোটামুটি ধরে রাখতে পারো তোমার হাতে 40 দিন বা 40 ডেজ কিন্তু সময় থাকবে এই ফুড এসআই এর ফুল প্রিপারেশনের জন্য বা রিভিশনের জন্য বা প্র্যাকটিসের জন্য। এখন আজকের ভিডিওর মূল বিষয় হবে এই 40 ডেজকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, বা 40 ডেজের মধ্যে আমরা ওভারঅল সিলেবাসটাকে কিভাবে শেষ করব, রিভিশন করব, বা কোন রুটিন ফলো করব, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকে বলছিলে যে স্যার ফুড এসআই পরীক্ষায় তো মাত্র 480টি সিট আছে, আমরা পরীক্ষা দেবো কিনা। দেখো, চাকরির বাজার এখন কিন্তু অত্যন্ত খারাপ, এটুকু কিন্তু সবাইকে মানতে হবে। সেই চাকরির বাজে অবস্থায় বা চাকরির মন্দার সময় এই 480টি যে সিট বেরিয়েছে, এটা একটা অপরচুনিটি। তুমি এটাকে যদি মোটেই ট্রাই না করো তাহলে তো তুমি হেরেই গেলে, তাই না? ট্রাই করো। যদি হেরে যাও তাহলে কিন্তু তোমার কাছে একটা বলতে পারো কোনো রকম এক্সকিউজ থাকবে না যে আমি ট্রাই করিনি, ট্রাই করে হেরেছো। এবং সেইখান থেকে কিন্তু তুমি কিছু যদি চাকরি তুমি নাও পাও, এই ফুড এসে যদি তুমি কোয়ালিফাই নাও করো, এখান থেকে কিন্তু তোমার অনেক বেনিফিট হবে, নেক্সট পরীক্ষায় সেটা কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। ওকে, তো যারা ভাবছো যে 480টি সিট আমি পরীক্ষায় বসবো না, তারা কিন্তু প্রথমেই হেরে গেলে। পরীক্ষায় বসো, ফেস করো। যে ডিফিকাল্টি তোমার সামনে আছে সেটাকে কিন্তু তোমাকে ফেস করতে হবে, এটাই কিন্তু মূল কথা। আজকের ভিডিও যে মূল বিষয়, যে এই 40 ডেজের আমাদের স্টাডি প্ল্যান কি হবে, বা 40 ডেজের আমাদের কি রুটিন আমরা ফলো করব, সেই বিষয়টা কিন্তু আমরা আজকে শুরু করছি। তোমরা জানো যে এই ফুড এসআই পরীক্ষার জন্য মেনলি কিন্তু দুটো বিষয় থেকে প্রশ্ন আসে, বা দুটো বিষয় কিন্তু সিলেবাসের মধ্যে আছে। একটা হলো জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজও বলা হয়, এবং আরেকটা হলো অ্যারিথমেটিক বা ওভারঅল ম্যাথস কিন্তু বলা হয়। এই দুটো পোর্শন থেকে ইকুয়াল কোশ্চেন আসবে, 50 50 করে কোশ্চেন আসবে, মোট 100 নম্বরের কিন্তু কোশ্চেন থাকবে। ওকে, এইবারে দেখো, আমার হাতে যদি 5 থেকে 6 মাস টাইম থাকতো তাহলে কিন্তু আমি ডিটেলসে বলতাম যে এই জিকের মধ্যে যা যা আছে প্রতিদিন একটা করে টপিক পড়ো, বা একটা টপিক 2 দিনে পড়ো বা 3 দিনে পড়ো। আমার কাছে কিন্তু সেরকম সময় নেই, আমার কাছে আছে অনলি 40 ডেজ। এই 40 ডেজের মধ্যে আমাদের জিকে মোট 11টা সাবজেক্ট আছে, 11 থেকে 12টা সাবজেক্ট আছে, এবং সেই 11টা থেকে 12টা সাবজেক্টের মোটামুটি 150 খানা কিন্তু টপিকস আছে। ওকে, এবং এই অ্যারিথমেটিক বা ম্যাথসের পোর্শন যদি বলো, অ্যারিথমেটিক বা ম্যাথসের পোর্শন থেকেও কিন্তু মোটামুটি তুমি বলতে পারো 20 থেকে 22টি টপিকস কিন্তু এখানে থাকে, যেগুলো মেনলি মানে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো এই দুটো পোর্শন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি কি আছে। আমাদের সিলেবাসে আছে জিকের 11টা সাবজেক্ট, 150 খানা টপিক, এবং ম্যাথসের 20 থেকে 22টি টপিকস, এটা আমাদের সিলেবাসে আছে। ওকে, তো এই টোটাল সিলেবাসটাকে আমরা কিভাবে ডিভাইড করব, বা কোন পোর্শনটাকে আমরা ইগনোর করতে পারি, কোন পোর্শনের উপর আমরা বেশি ফোকাস করতে পারি, সেটা একটু ডিসকাশন করলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে যদি আমি জিকের মধ্যে আসি, জিকের মধ্যে আমি দেখবো যে 11টা খানা মানে 11টি সাবজেক্টস এবং 150টি টপিকস আছে, যেটা অলরেডি আমাদের কোর্সের মধ্যে করানো হয়ে গেছে, বা তোমরা সেই কি কি সাবজেক্ট আছে সেটা সেখান থেকে তোমরা দেখতে পাবে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারো যে কি কি টপিকের উপরে পড়তে হতে পারে। ওকে, এবং যারা কোর্সে জয়েন হতে ইচ্ছুক তারা কিন্তু জয়েন হতে পারো। মাত্র 375 টাকায় আমাদের ফুল সিলেবাস কভার করা আছে, একটু পরেই আমি সেই নিয়ে সামান্য কিছু বলবো। দেখো, এই 11খানা যে সাবজেক্ট আছে তার মধ্যে আমরা দেখেছি যে পিএসসি কোন কোন সাবজেক্টটাকে বেশি কোশ্চেন দেয়, এবং কোন কোন সাবজেক্টটা মোটামুটি একটু কম পড়লেও চলে, যাতে সময় আমরা মেকআপ করতে পারি। আমরা যদি 11টা সাবজেক্টকে ডিভাইড করি তাহলে দেখব প্রথমে যেটা আছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে এটা আমাদেরকে বেশি করে পড়তে হবে। ওকে, হিস্ট্রি, হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভেল হিস্ট্রি, আইএনএম, এই পোর্শনটা কিন্তু একটু বেশি করে দেখতে হবে। 5 নম্বর যদি আমি বলি সায়েন্স, সায়েন্সের কিন্তু একটা সাবজেক্ট নয়, 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই জিনিসগুলোকে কিন্তু একদম ইগনোর করা চলবে না। তুমি ইগনোর করতে পারো কোন জায়গায়, না পলিটি। দেখো, আমি বলছি না যে পুরোপুরি ছেড়ে দাও, মানে একটু কম টাইম দিলেও হয়, কারণ যদি 50 নম্বরের প্রশ্ন আসে পলিটিক্স থেকে কিন্তু হার্ডলি তোমার কোশ্চেন দুটো আসবে, তার বেশি আসবে না। ইকোনমিক্স থেকে হয়তো নাও আসতে পারে, বা আসলেও একটা কোশ্চেন আসবে, তার বেশি কিন্তু আসবে না। ওকে, তারপরে কি থাকছে, না জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওকে,
বিষয়টা দেখো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট, বাট আমাদের হাতে সময় নেই। সেই নিরিখে আমরা, যাদের এখনো একবারও পড়া হয়নি কোনো সাবজেক্ট এবং যাদের পড়া হয়ে গেছে, যারা রিভিশন দিতে চাইবে, দুজনের মানে দুটো ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি, তোমরা কিন্তু স্ট্যাটিক জিকের উপরে একটু বেশি জোর দাও, কারণ স্ট্যাটিক জিকের মধ্যেই কিন্তু বাকি সমস্ত জিকে মোটামুটি কভার হয়ে যায়। ওকে, স্ট্যাটিক জিকের উপরে তোমরা বেশি করে রিভিশন দাও বা পড়ো। ফার্স্ট টাইম যারা রিড করছো বা এখনো পড়া শুরু করেনি, তারা কিন্তু এই পোর্শনটা বেশি করে পড়ো। হিস্ট্রির যে তিনটে পার্ট আছে, এই যে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, এখান থেকেও আমরা যদি কাউন্ট করি প্রায় 6 থেকে 7টা কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। এবং স্ট্যাটিক জিকে এর সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা যোগ করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার 15টার কাছাকাছি প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। সুতরাং আমাদের স্ট্র্যাটেজিটা পড়তে হবে বেশি করে। হিস্ট্রি যে মানে হিস্ট্রির তিনটে পোর্শনটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। সায়েন্সের যে তিনটে পার্ট আছে, এখান থেকেও তুমি আশা করতে পারো 5 থেকে 6টা অথবা 7-8টা কিন্তু কোশ্চেন এসে থাকে। সুতরাং যেগুলো থেকে আমাদের 7 থেকে 8টা কোশ্চেন আসছে বা 10টা কোশ্চেন আসছে বা তার বেশি কোশ্চেন আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে বেশি করে পড়তে হবে। ওকে, পলিটি এবং ইকোনমি থেকে দুটো মিলিয়ে হয়তো তোমার 3 নম্বর অথবা 4 নম্বর, তার বেশি কোনো মতেই কিন্তু প্রশ্ন আসবে না, যদি একবারে কোর পলিটি বা কোর ইকোনমিক্স এর সাবজেক্টের কথা বলো। তো যাদের মোটেই পড়া হয়নি তারা কিন্তু এটা লাস্টে শুরু করতে পারো অথবা ইগনোর করতে পারো। ওকে, যাদের অলরেডি পড়া হয়ে গেছে তারা নিজেদের সময় অনুসারে সেটাকে রিভিশন দিয়ে নিও, বাট আগে এইগুলোর উপরে কিন্তু ফোকাস করবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল, দেখো এটা এটা এমন একটা সাবজেক্ট, পিএসসি কোনো কোনো সময় এই সাবজেক্টটাকে ইম্পর্টেন্স দেয়, আবার কোনো কোনো সময় এই সাবজেক্টটাকে একটু মানে ইম্পর্টেন্স কম দেয়। যেমন এবারেই কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এই জিওগ্রাফি পোর্শন থেকে একটু ইগনোর করা হয়েছে, মানে বেশি প্রশ্ন দেয়নি। তো যাই হোক, এখান থেকেও আমাদের মোটামুটি মানে চারখানা প্রশ্ন কিন্তু সাধারণত এসে থাকে। তো যদি সিকোয়েন্স অনুসারে তুমি ধরো, তাহলে স্ট্র্যাটেজিটাকে আগে পড়বে, হিস্ট্রি তারপরে পড়বে, সায়েন্স তারপরে পড়বে, তারপরে জিওগ্রাফি পড়বে, তারপরে পলিটিক পড়বে এবং তারপরে ইকোনমি কিন্তু পড়বে। এই সিকোয়েন্সে কিন্তু তুমি এগোবে। তোমার হাতে 40 ডেজ আছে, সেই হিসেবে কিন্তু তোমাকে এই সিকোয়েন্সে এগোতে হবে। ওকে, এবারে আমরা ম্যাথসের ক্ষেত্রে যদি বলি, ম্যাথসের মোটামুটি 20 থেকে 21টি টপিক থাকে। সেই টপিকগুলোর মধ্যে একেবারে মানে মেন যে পোর্শনগুলো আমরা আগে শুরু করব, সেটা কি হবে না, সেটা হবে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন বা সরলীকরণ। সেকেন্ড যে টপিকটি হবে সেটা হলো, আমরা শুরু করব বা করা উচিত যে মানে টপিকটি, সেটা হলো অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, পুরো লিখছি না, অনুপাত সমানুপাত, যেটাকে আমরা বলি রেশিও প্রপোর্শন। পার্সেন্টেজ বা শতকরা। 4 নম্বর আমরা বলবো প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস। তার সাথে সাথে যে সমস্ত টাইম টাইম স্পিড, ডিস্টেন্স এবং টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড যা যা আছে, সেই টপিকগুলো কিন্তু আমরা মেনলি করব। এর বাইরে বেশি আর কিছু করার দরকার নেই। দরকার নেই মিনস, তোমার যদি হাতে সময় কম থাকে তাহলে দরকার নেই, আদারওয়াইজ তুমি যে 20 থেকে 21টা টপিক আমাদের কোর্সে করানো আছে, সেই টপিকগুলো তুমি পুরোটাই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে, আর কোনো উপায় কিন্তু নেই, আমাদের হাতে কিন্তু সময় কম। তার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এখন আমি যদি এটাকে আর একটু ক্লিয়ার করে বলি, দেখো আমরা কি করলাম না, 40 ডেজ এর মধ্যে কিন্তু আমরা যে সাবজেক্টটা দেখালাম, সেটা আমরা একটা রিভিশন দিয়ে নিলাম। রিভিশন দিতে দিতে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই 40 ডেজকে কিন্তু আলাদা করে ডিমার্কেশন করার জায়গা নেই। যদি টাইম বেশি থাকতো, 90 ডেজ থাকতো, 75 ডেজ থাকতো, তাহলে আমি ডিমার্কেশন করে দেখিয়ে দিতাম যে প্রথম 30 দিন তুমি পড়ো, তারপরে 20 দিন তুমি রিভিশন দাও, তারপরে তুমি প্র্যাকটিস করো। বাট এখন সেই রকম ডিমার্কেশনের কোনো জায়গা নেই। এই 40 ডেজের মধ্যেই একদিকে তোমার যেমন রিভিশন বা তোমার রিডিং যেভাবে আমি দেখালাম একটু আগে, সেভাবে করতে হবে। তার সাথে সাথে তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা এখন ফুল মক টেস্ট দেওয়াটাই বেটার অপশন। ওকে, ফুল মক টেস্ট দেওয়াটাই কিন্তু বেটার অপশন। তো এই প্রসেসে কিন্তু তোমাকে এগোতে হবে। এখন অনেকে প্রশ্ন করছিল যে স্যার আমাদের মানে কি রুটিনে আমরা এগোবো। দেখো, কি রুটিনে আমরা এগোবো অনেকে প্রশ্ন করছিলে। রুটিন কিন্তু সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে, তোমার কোন টাইমে পড়তে ভালো লাগে সেই টাইমে তোমার পড়াগুলো সেট করো। কেউ কিন্তু বাইরে থেকে বলে দেবে না তুমি এই টাইমে এই পড়ো বা এই টাইমে এই পড়ো। ওকে, বাট একটা কথা আমি বলতে পারি, যেটা একটা বাস্তব কথা, যে অনেকে সাজেস্ট করে যে অঙ্কটা যখন তোমার মাইন্ড ফ্রেশ থাকে, মাইন্ড যখন ফ্রেশ থাকে তখনই তুমি ম্যাথ প্র্যাকটিস করো। আমি কিন্তু এই থিওরিতে বিশ্বাসী নয়, এই থিওরিতে বিশ্বাসী নয়, কারণ পরীক্ষার হলে তোমার মাইন্ড কিন্তু অলওয়েজ ফ্রেশ থাকবে না। তো তুমি অনলি ম্যাথস প্র্যাকটিস করলে যখন তোমার মাইন্ডটা ফ্রেশ থাকলো, এবার পরীক্ষার হলে তুমি একটা জিকের কোশ্চেন কঠিন দেখলে বা একটা ম্যাথসে আটকে গেলে, তখন তোমার তো মাইন্ড ফ্রেশ থাকবে না, মাইন্ড তখন হ্যাপাজেক থাকবে। তো সেই টাইমে কিন্তু তোমার প্র্যাকটিস যেহেতু তুমি করেছো, মাইন্ড যখন ফ্রেশ থাকবে তখনই আমার অঙ্ক বেরোবে, আদারওয়াইজ আমি অঙ্ক সলিউশন করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। তো এইরকম কোনো থিওরি অ্যাপ্লাই করো না যে আমার মাইন্ড যখন ফ্রেশ থাকবে তখনই আমি ম্যাথস প্র্যাকটিস করবো। তুমি ম্যাথটা প্র্যাকটিস করো, মাইন্ড যখন ফ্রেশ থাকবে তখনও করো, যখন মাইন্ডটা
ফ্রেশ থাকবে না, ডিস্টার্ব থাকবে, তখনও কিন্তু ম্যাথটা প্র্যাকটিস করো। ওকে, যাতে তোমার প্র্যাকটিসটা স্ট্রং হয়, তোমার মাইন্ড ফ্রেশ থাকলো কি থাকলো না তার উপরে যাতে ডিপেন্ড না করে। ম্যাথস তার লজিকে চলে, তো সেই লজিক অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করো, যে কোনো টাইমে প্র্যাকটিস করো। ওকে, এখন কত ঘন্টা পড়বে, স্যার অনেকে প্রশ্ন করছে যে কত ঘন্টা পড়বে। দেখো, একটা টার্গেট সেট করো। টার্গেট সেট করো যে আমি কালকে জিকের আমি 5খানা টপিক পড়বো। তো 5খানা টপিক পড়তে হবে, যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরে পড়বে। এই নয় যে আমি 2 ঘন্টা পড়বো বা 3 ঘন্টা পড়বো, সেট করলাম, অথচ আমার জিকের একটা টপিকও কমপ্লিট হলো না। তো এইভাবে সেট করার দরকার নেই। ক্লিয়ার? তো আজকে অনেক কথাই বলে দিলাম। এর বাইরে আর কি প্রশ্ন তোমরা যেগুলো জানতে চাই, সেটা যে স্যার মোটিভেশন। ওকে, দেখো মোটিভেশন নিয়ে আমি একটাই কথা বলবো, তুমি যে জিনিস তোমার পেতে চাইছো সেই জিনিসের জন্য তোমার কেন মোটিভেশন লাগবে? তুমি একটা জিনিস পেতে চাইছো, তো তার জন্য মোটিভেশন দরকার নেই। যদি মোটিভেশন দরকার হয় তাহলে ভেবে নাও যে তুমি সেই জিনিসটা চাও না। ওকে, তো এই ছোট্ট কথাই বললাম। কারণ তুমি বেঁচে আছো, তোমার নিঃশ্বাস নিতে গেলে কি তোমার মোটিভেশন লাগে যে আমি মোটিভেটেড হবো তারপরে আমি নিঃশ্বাস নেবো? কারণ এটা তোমার নিডস, যেগুলো তোমার নিডস, তোমার দরকার, সেগুলোর জন্য কিন্তু তোমার মোটিভেশন লাগবে না। ওকে, তো মোটিভেশনের উপরে ডিপেন্ড করো না, তোমার যেটা নিডস আছে সেটা ফুলফিল করার জন্য তুমি করো, সেটাই কিন্তু তোমার বেস্ট মোটিভেশন হবে। এবার দেখো, পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য আমরা কিন্তু একটা সেলফ স্টাডি গ্রুপ খুলেছি, যেখানে আমরা জিকের 150খানা টপিকের উপরে কিন্তু ফুল ক্লাস প্রোভাইড করলাম বা করেছি। ম্যাথসের 25টি টপিকের উপরে ফুল ক্লাস প্রোভাইড করা আছে। জিকের 6300 এমসিকিউ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। ফুল মক টেস্ট 10টা কিন্তু দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু এখানে ডিসকাশন করা হচ্ছে। মাত্র কিন্তু 375 টাকা খরচ আছে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফলো করে কোর্সে এনরোলমেন্ট করতে পারো। তো ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে জেনারেল স্টাডিজের উপরে 150টা ভিডিও এবং 169টা ফাইল আছে, অ্যারিথমেটিকের 109টা ভিডিও আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের 2টো ফাইল আপলোড আছে, বাকিগুলো আপলোড করা হবে। জিকের এমসিকিউ 100টা ফাইল আপলোড করা আছে, ফুল মক টেস্ট একটা আপলোড করা হয়েছে, এবং আরো 9খানা মক টেস্ট আপলোড করে মোট 10খানা কিন্তু ফুল মক টেস্ট করা হবে। এবং বিগত বছরে যেহেতু একটাই প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নটা কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। তো এই ছিল ভিডিওর ওভারঅল বিষয়, যে আমরা 40 ডেজকে কিভাবে কাজে লাগাবো, কোন রুটিন ফলো করবো, মোটিভেশনের কি গুরুত্ব আছে, বা কি কি পড়বো, কিভাবে পড়বো, টোটালটা কিন্তু আমরা এখানে ডিসকাশন করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমরা ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।